আমি একাধিক ভিডিওতে আপনাদের সামনে বাংলাদেশের ডিপ্লোম্যাসি এবং ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছি। বারবার আমি বলেছি বাংলাদেশের এই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি আসলে বাংলাদেশের বর্তমান অবস্থা এবং বর্তমান সর্বনাশের অন্যতম কারণ। কালকে একটি ভিডিওতে আমি আপনাদের প্রকাশ করেছিলাম আইএমএফ এই বাংলাদেশকে কিন্তু লোনের শেষ কিস্তির দাওয়া থেকে পিছনে সরে গেছেন এবং পরিষ্কারভাবে 4টি পয়েন্ট টেনে তারা নিয়ে এসছেন। তার মধ্যে প্রথম পয়েন্ট হলো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এত খারাপ কেন, অর্থাৎ ভারতের সঙ্গে অসহযোগিতার কারণ কিন্তু আইএমএফ এর এই রিপোর্টেও প্রকাশ্যে চলে এসেছিল। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকারের সাথে আমেরিকার সম্পর্ক এতটাই খারাপ জায়গায় গেছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সর্বসমক্ষে একটি স্টেটমেন্ট জারি করে বলেছেন মার্কিন নাগরিকরা যেন বাংলাদেশে আপাতত না যান, বা যদিও বা যান তারা যেন সরকারি মহলকে ইনফর্ম করে যান। এমনকি তারা বলেছে চট্টগ্রাম এবং পার্বত্য যে বাংলাদেশ আছে সেই সকল জায়গার অবস্থা অত্যন্ত খারাপ। এমনকি এরা কোট আনকোট লিখেছে আপনারা দয়া করে বাংলাদেশে গেলে পকেট মার থেকে সাবধান থাকবেন। দেখুন, এই বিষয়গুলো নিয়ে যতই হাস্যরসের উদ্বেগ ঘটুক, আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা, আইন প্রশাসন এবং সর্বোপরি মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা কিন্তু আন্তর্জাতিক স্তরে প্রতি ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়। এই এত সকল ধাক্কা খাওয়ার পর আপনি বাংলাদেশ সরকারের থেকে কি এক্সপেক্ট করতে পারেন? আপনারা ভাবতেই পারেন হয়তো এবার তারা সাধারণ মানুষের স্বার্থে তাদের ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিটাকে একটু বদল করার চেষ্টা করবেন। অন্তত আগে যে ভুলগুলো তারা করেছেন সেই ভুলগুলো রিপিটেশন আপনি করবেন না। সেভেন সিস্টার্স নিয়ে একটা অহেতুক বিতর্কিত মন্তব্য, তারপরে ভারতবর্ষ ক্রমাগত যে স্টেপগুলো নিয়ে যাচ্ছে, আলটিমেটলি বাংলাদেশের সাধারণ মানুষের ভবিষ্যৎ কিন্তু ভয়াবহ জায়গায় যেতে শুরু করেছে। অলরেডি এই যে কটন তুলো এর আমদানি, এই রপ্তানি, এই পুরো বিষয়টা বন্ধ করে দিয়ে ব্যবসা বাণিজ্যের অবস্থা লাটে তুলে দিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার, যা দেশের মধ্যেই চরম বিশৃঙ্খলা এবং বিক্ষোভের সৃষ্টি করেছে। এরপরেও আপনি ভাবতে পারেন মোহাম্মদ ইউনূস হয়তো নিজেকে একটু বদলাবেন, হয়তো ডিপ্লোম্যাসি এবং ইগো দুটো যে একই সঙ্গে চলতে পারে না এই বিষয়টি তিনি বুঝবেন। এই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি নিয়ে যখন 2 মিনিট আলোচনা করলাম, তার সর্বশেষ সংযোজন এটুকু করতেই হয়। প্রথম থেকেই আমার যা মনে হয়েছিল মোহাম্মদ ইউনূসকে, আজকের দিনে দাঁড়িয়েও ঠিক সে কথাই মনে হয় যে তাদের ডিপ্লোম্যাসির শুধুমাত্র একটাই চিন্তা এবং একটাই সারমর্ম, তা হলো ভারত বিরোধিতা। এই ভারত বিরোধিতা করতে গিয়ে তারা স্থান, কাল, পাত্র এবং আসলে বাংলাদেশের ভবিষ্যতের কথা তারা যে ভাবছেনও না তারও একটি পদক্ষেপ কিন্তু পাওয়া গেল আজ। এবং এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সরাসরি অ্যাকশন নেওয়ার কথা বললেন এবং তারা কিন্তু মানে গ্রাউন্ড রিয়েলিটিতে অ্যাকশন নেওয়ার দিকেও চলে গেলেন। কিন্তু আমার প্রশ্ন হলো ঠিক 2 দিনের মধ্যেই বা 1 সপ্তাহ ম্যাক্সিমাম হতে পারে, দেখবেন ভারত এই বিষয়ে একটি কড়া স্টেটমেন্ট দেবে এবং এই বিষয়ে পাল্টা অ্যাকশন নেবেই। আমি দুপুরে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম ভারতবর্ষ অলরেডি 5,000 কোটি টাকার গুরুত্বপূর্ণ প্রজেক্ট বাংলাদেশ থেকে উইথড্র করে নিয়েছে এবং সেভেন সিস্টার্সের যে রেল লাইন পাতার যে কাজকর্ম চলছিল তা নেপাল এবং ভুটানকে কানেক্ট করে করার চেষ্টা কিন্তু ভারত সরকার করছে। এটা আসলে বাংলাদেশের যে ট্রেড, সেই ট্রেডের মানে এই ট্রেড পলিসিকেও চূড়ান্তভাবে ধাক্কা দেওয়ার সামিল বলে ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন। এবার বাংলাদেশ কি করেছে একটু বলে দিই। এবার ত্রিপুরার যে একটি নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র নগর। এই পার্টিকুলার জায়গাটি হলো বাংলাদেশের অত্যন্ত কাছের একটি জায়গা এবং এই জায়গাটি মুহুরী নদীর নর্থার্ন ব্যাংকে অবস্থান করছে, অর্থাৎ উত্তর দিকে অবস্থান করছে। বাংলাদেশ সরকার এবার কি করছে, বাংলাদেশ সরকার এই অঞ্চলে একটি বাঁধ তৈরি করতে শুরু করে দিচ্ছে হঠাৎ করে, এবং কালকে নাকি ওই বাঁধ তৈরি করার জন্য মাটি খোঁড়াখুড়ি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় যে রিপোর্ট সামনে এসছে সেই রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশ এই অঞ্চলে অর্থাৎ মুহুরী নদী সীমান্তবর্তী অঞ্চলে যে বাঁধ দিচ্ছে সেই বাঁধটি 1.5 কিলোমিটার দীর্ঘ এবং 20 ফুট উচ্চ। এবার প্রথম কথা হলো যেই পুরো বিষয়টা জটিলতা তৈরি হয়েছে তা হলো তারা যে বাঁধটা দিচ্ছে তা নাকি আন্তর্জাতিক সীমান্ত রেখার অত্যন্ত ক্লোজড। নিয়ম হলো আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে আপনি 150 গজ দূরত্ব মেনটেন করে এই ধরনের কাজকর্ম করতে পারেন। ওইখানকার যিনি বিধায়ক তিনি একটি সরকারি স্টেটমেন্ট দিয়েছেন, তিনি একদম সরকারি অফিসিয়াল স্টেটমেন্ট কোট আনকোট তিনি বলেছেন বাংলাদেশ যে বাঁধ এই এলাকায় দিতে শুরু করেছে সেটি আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে 150 গজ দূরত্ব তো ছেড়ে দিন, এইটি আন্তর্জাতিক সীমান্ত রেখা থেকে কোথাও 50 গজ দূরে, কোথাও আবার 10 গজ দূরে অবস্থান করছে। অর্থাৎ সম্পূর্ণভাবে বেআইনি
একটি বাঁধ নির্মাণ করার চেষ্টা মোহাম্মদ ইউনূস করতে শুরু করেছিলেন, তাও আন্তর্জাতিক নজর এড়িয়ে। অর্থাৎ হঠাৎ করে সেখানকার মানুষ প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং যেই অঞ্চলে এই জায়গাটি হচ্ছে সেই বেলোনিয়া অঞ্চলে একের পর এক মানুষ ফেসবুকে পোস্ট করতে শুরু করেন এবং বাংলাদেশ সরকারের আসল ষড়যন্ত্রকে এক্সপোজ করার জন্য আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রক তার কাছে গিয়ে দ্বারস্থ হন। আর আজকে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি টিম, সিআরপিএফ, বিএসএফ সবাই ওই পার্টিকুলার জায়গাটি কিন্তু সরেজমিনে দেখার চেষ্টা করলেন এবং একটি রিপোর্ট তারা প্রকাশ করবেন সম্ভবত 1-2 দিনের মধ্যে। এবার সমস্যাটা কি হতে পারতো দেখুন। প্রথম কথা, তারা যখন এই কাজটা শুরু করেছেন সেই কাজের 2 থেকে 2.5 মাসের মধ্যে বর্ষা আসবে। প্রথমত বর্ষার এই মৌসুমে এই ধরনের কাজগুলোকে একটু অ্যাভয়েড করা হয়, কারণ আপনি নদী তীরবর্তী অঞ্চলে যখন কাজকর্ম করবেন স্বাভাবিকভাবেই বর্ষাতে নদীর তীর আপনাকে প্লাবিত করবে, জল বাড়বে, ফলে আপনার এখানে বন্যার সম্ভাবনা তৈরি হবে। ফলে এই ধরনের কাজ এই সময়টা অ্যাভয়েড করে যাওয়া উচিত বলে বিশেষজ্ঞরা বলেন। আমি যদি ধরেও নিই 2 মাসের মধ্যে এই ধরনের বাঁধ তারা নির্মাণ করবে, কিন্তু তাদের নাকি ভারতের একটি অদ্ভুত পরিস্থিতির সম্ভাবনা তৈরি হওয়ার একটা জায়গা ছিল। যদি বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারতো, কারণ জল ফ্লোটা বাংলাদেশ সরকার চাইছিল সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে। অর্থাৎ এই নদী যখন ভারত থেকে বাংলাদেশে যায় তখন আপনি যদি বাঁধ দিয়ে দেন তাহলে সেই নদী আর প্রবাহিত হয়ে বাংলাদেশে যেতে পারবে না। ফলে এই যে অতিরিক্ত জল একটা বাড়ার সম্ভাবনা বর্ষাকালে দেখা যায়, তার বাংলাদেশের দিকে ফ্লো করতে পারবে না। নদী উচ্চ গতি থেকে নিম্ন গতির দিকে যায়, আপনি নিম্ন গতিটাকে বাঁধ দিয়ে আটকে দিলেন, ফলে এই জলটিকে সম্পূর্ণভাবে ত্রিপুরার দিকেই আবার মুভ করতে হবে এবং এতে প্রবলভাবে বন্যা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছিল, যা চূড়ান্তভাবে বাংলাদেশ সরকারের ষড়যন্ত্র সেখানকার মানুষ কিন্তু ধরে ফেলেন। এবার দেখুন, ভারতবর্ষ যদি এই বাঁধের বিপরীতে আরো একটা বিরাট বাঁধ দিয়ে দেয় তাহলে বাংলাদেশের কি খুব একটা সুবিধা হবে? কারণ যখন খরা মরশুম হবে তখন তো সেই দেশে জলই যাবে না, তাহলে তো সেই দেশের চাষবাস, কৃষিকাজ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। ধরুন গ্রীষ্মকালের জলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে আমরা এনজয় করলাম, আর বর্ষাকাল হলে সব জল ভারতের দিকে আমরা বাঁধ দিয়ে ঠেলে দিলাম। এই যদি তার ডিপ্লোম্যাটিক কনসেপ্ট হয় তাহলে বিশ্বাস করুন মোহাম্মদ ইউনূস হয়তো মূর্খের জগতে বা মূর্খের স্বর্গে বাস করছেন। এই ধরনের প্রবণতা বাংলাদেশের 1 বছর আগেই আরো একবার দেখা গেছিল। সেই রকম একটি জায়গায় একটি বাঁধ তৈরি করা হয়েছিল, কৈলাসহর নামের বাঁধ। সেখানে কিন্তু ভারতবর্ষ পাল্টা আর একটা বাঁধ তৈরি করে দেয়। এতে সম্পর্ক খারাপ তো হচ্ছেই, আসলে ডিপ্লোম্যাটিক যে রিলেশন সেটাও কিন্তু চূড়ান্ত একটা অবনতির জায়গায় চলে যাচ্ছে। এবছর শুরুতেই মানে এই 7 মাস আগেই ত্রিপুরার আরো একটি বাঁধ ছিল, ডম্বুর বাঁধ। এই ডম্বুর বাঁধে জল উপচে বাংলাদেশের কিছু জায়গায় প্লাবিত হয়। বাংলাদেশ সরকার সরাসরি দাবি করে ভারত নাকি বাংলাদেশকে ইন্টিমেট করেনি, কিন্তু ভারতের অফিসিয়াল কনফার্মেশনে জানানো হয়েছিল বাংলাদেশ সরকারকে বারংবার করে ইন্টিমেট করা হয়েছিল, বন্যার আশঙ্কা করা হচ্ছিল এবং যত রকম প্রিকশন নেওয়ার কথা ছিল বাংলাদেশ সরকারকে তা নিতে বলা হয়েছিল, কিন্তু বাংলাদেশ তা নিতে পারেনি। ফলে ডম্বুর বাঁধ, যা কিনা জলসীমা বেড়ে যাওয়ার ফলে খুলে যায়, তা খুলে যায় এবং ত্রিপুরা এবং বাংলাদেশ উভয় পক্ষই কিন্তু প্লাবিত হয়। অর্থাৎ প্রকৃতিকে তো আপনি আটকে রাখতে পারবেন না, কিন্তু প্রকৃতির বিপক্ষে এই ধরনের সৃষ্টি আসলে বিপরীত একটা দেশের বিপক্ষে ষড়যন্ত্র বলে আজকে সেখানকার মানুষ প্রতিবাদ করছেন, বিক্ষোভ করছেন। দেখুন, 7 সিস্টার্স নিয়ে আপনি পাল্টা কথাবার্তা বললেন, আপনি ওই অঞ্চলের ল্যান্ডলর্ড বললেন নিজেকে, আপনি বললেন ওই অঞ্চলের আপনি অভিভাবক, গার্জিয়ান। আলটিমেটলি কি কি পদক্ষেপ ভারত সরকার নিল আপনি তো দেখতেই পেলেন। ফের একবার আগুন নিয়ে খেলতে মোহাম্মদ ইউনূস নিচে নেমে গেছেন এবং আমার মনে হয় এইবার ধাক্কাটা অনেকটা বেশি হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, ধাক্কার বিপক্ষে ধাক্কা, এই কি চলতে থাকবে? একটা দেশকে তো থামতে হবে। একটা বড় দেশের সঙ্গে যদি যুদ্ধ করতে আপনি চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ক্যাপাসিটি কোথায়। আপনি ব্যবসা বাণিজ্য সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে, আপনার যে সামরিক শক্তি তা ভারতবর্ষের কাছে একদম কিছুই নয়। 1-2 মিনিটের একটা বিষয় বাংলাদেশের এই সামরিক শক্তির সঙ্গে লড়াই করার জন্য। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দিনের পর দিন ভারতকে অশান্ত করার পরিকল্পনা করছেন, ডিস্টার্ব করার ষড়যন্ত্র করছেন, তা কিন্তু কখনোই আর মেনে নেওয়ার জায়গায় আর বিষয়টা থাকছে না। ভারত সরকার এত জায়গায় মুভ করে, শুধু যদি সারাদিন বাংলাদেশের এই সকল বিষয় নিয়ে ভাবে তাহলে কি ভারতের আর কোনো কাজ থাকবে না? আমি জানি না বিষয়টা কোন দিকে যাচ্ছে। বিশ্বাস করুন, মোহাম্মদ ইউনূস কি চাইছেন
উনি ছাড়া হয়তো কেউই জানে না। ওনার পররাষ্ট্র উপদেষ্টা কি চাইছেন সেটাও জানে না। আলটিমেটলি ফের একবার ভারতের কাছে ধাক্কা খাওয়ার জন্য নিজেই নিজের মাথাটাকে এগিয়ে দিলেন মোহাম্মদ ইউনূস। এটা অন্তত আমি বুঝতে পারছি। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা।